শুভেচ্ছা। শুরু করছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন, পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। আপনাদের সঙ্গে আছি আমি আশেকিন প্রিন্স। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু মৃগীরোগ ও নারী স্বাস্থ্য। এই বিষয়ে কথা বলতে ভার্চুয়ালি ঢাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালের নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সেলিম শাহী। ডক্টর সেলিম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। জি, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন ইউনিভার্সিটি অফ নিউ মেক্সিকোর নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর ইফফা তারা সুচিতা। ডক্টর সুচিতা, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। জি, প্রথমেই আমি যেতে যাচ্ছি ডক্টর মোহাম্মদ সেলিম শাহীর কাছে। ডক্টর সেলিম, মৃগীরোগ বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি আসলে ঝাঁকুনি হয় শরীরে, তো মৃগীরোগ বলতে আমরা কি বুঝি এবং এটি স্নায়ুরোগ কিনা অথবা কোনো মানসিক সমস্যা হয় কিনা? জি, খুব সুন্দর প্রশ্ন। আসলে মৃগীরোগ অতি প্রাচীন একটি স্নায়ুরোগ, যেটি মূলত মস্তিষ্কের কিছু অস্বাভাবিক কার্যক্রমের ফলে হয়ে থাকে। আমরা বলি মস্তিষ্ক অসংখ্য স্নায়ুকোষ দ্বারা তৈরি। সেই স্নায়ুকোষগুলির কোনো একটি অংশে হঠাৎ করে যদি কোনো অস্বাভাবিক কার্যক্রম হয়, হঠাৎ করে যদি তাদের মধ্যে বৈদ্যুতিক তরঙ্গ বেড়ে যায়, তখন শরীরে কিছু প্রতিক্রিয়া দেখা দেয়। কারো হাত পা শক্ত হয়ে যেতে পারে, কারো হাত পায়ে খিঁচুনি হতে পারে বা ঝাঁকুনি হতে পারে, কেউ হঠাৎ করে পড়ে যেতে পারেন, কেউ হঠাৎ করে অজ্ঞান হয়ে যেতে পারেন, কেউ হঠাৎ করে অস্বাভাবিক গন্ধ পেতে পারেন, কেউ হঠাৎ করে প্রস্রাব পায়খানা করে দিতে পারেন, কেউ হঠাৎ করে অস্বাভাবিক আচরণ করতে পারেন। এই যে বিভিন্ন লক্ষণগুলি হয় এবং খুব স্বল্প সময়ের জন্য হয় এবং কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে যান এবং বারংবার এটি হতে পারে, সেটিকে আমরা স্নায়ুরোগের ভাষায় বলি এপিলেপসি বা মৃগীরোগ। আমি আপনার প্রশ্নের উত্তর ধরেই বলছি, মৃগীরোগ অবশ্যই একটি স্নায়ুরোগ। এটি কোনো মানসিক সমস্যাজনিত রোগ নয়, বা এটি অবশ্যই কোনো খারাপ বাতাসজনিত রোগ নয়, বা কোনো জিন ভূতের আসর তো অবশ্যই না। তো একটি বিষয় জানতে চাচ্ছি যে কোন বয়সের মানুষরা আসলে এই রোগে বেশি আক্রান্ত হয়ে থাকে? নারীরা হন নাকি পুরুষরা বেশি আক্রান্ত হন? মৃগীরোগ আসলে যে কোনো বয়সে হতে পারে এবং নারী পুরুষ সবারই হতে পারে। তবে গবেষণায় দেখা গেছে নারীদের চেয়ে পুরুষদের আক্রান্তের হার কিছুটা বেশি। আর বয়স যদি আমরা বলি তাহলে কারণ ভেদে বয়সের পার্থক্য আছে। তবে অজ্ঞাত কারণে যে মৃগীরোগ, সেটি সাধারণত 20 বছরের নিচে যে কম বয়সী ছেলে মেয়ে তাদেরই বেশি হয়ে থাকে। আর মেয়েদের ক্ষেত্রে অবশ্য বিশেষ কিছু কারণ এক্ষেত্রে দায়ী। তার মধ্যে একটি হচ্ছে হরমোনের যে বিষয়গুলি আছে, সেগুলি কিছুটা এখানে ইনফ্লুয়েন্স করে। সেই জন্য মেয়েদেরও দেখা যায় কম্পারেটিভলি অল্প বয়সী বেশি হয়ে থাকে, বিশেষ করে অজ্ঞাত কারণ যে মৃগীরোগ। তবে যদি সিরিয়াস কিছু কারণ আছে যে কারণে অনেক সময় মৃগীরোগ হয়, সেগুলি সাধারণত 60 ঊর্ধ্ব মহিলা বা 65 ঊর্ধ্ব যারা আমাদের মায়েরা, তাদের ক্ষেত্রে সিরিয়াস কোনো কারণে বেশি হয়ে থাকে। জি, ডক্টর সেলিম, আপনাকে ধন্যবাদ। ডক্টর সুচিতা, আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে নারীরাও তো এই মৃগীরোগে আক্রান্ত হয়ে থাকেন। তো আসলে নারীদের মৃগীরোগ আক্রান্ত হওয়ার কোনো স্পেসিফিক কোনো কারণ আছে কি, নাকি এটি জেনেটিক সমস্যা, নাকি এটি স্নায়ুরোগ জাতীয় সমস্যা? এটা ডক্টর সুচিতা। এটা মৃগীরোগের যেই কারণগুলো সবার ক্ষেত্রে, নারী পুরুষ সকলের ক্ষেত্রেই প্রযোজ্য, সেই একই জিনিস নারীর ক্ষেত্রেও। সেটা হচ্ছে জেনেটিক কারণেও মানুষের মৃগীরোগ হতে পারে, আবার বিভিন্ন কারণে মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে হরমোনাল কারণে কিছু প্রভাব, যাদের অলরেডি মৃগীরোগ থাকে হয়তো ওই সময় আরেকটু বেশি খিঁচুনির প্রবণতা বেড়ে যেতে পারে বা কমে যেতে পারে। তাছাড়া মোস্ট অফ দ্য টাইম যেটা হয় সেটা হচ্ছে অজ্ঞাত কারণে মৃগীরোগ হয়, আমরা এটাকে বলি আয়াট্রোজেনিক কজ। কোনো কোনো সময় ব্রেইন টিউমার থাকার কারণে বা পূর্ব স্ট্রোক হওয়ার কারণে, হ্যামোরেজ হওয়ার কারণে, এইসব কারণে মানুষের মৃগীরোগ হতে পারে। তো এই ক্ষেত্রে নারীদের মাসিকের সাথে আসলে মৃগীরোগের কোনো সম্পর্ক আছে কিনা? হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। এটা অনেকেই জানেন না, এবং এই জিনিসটা জানলে অ্যাকচুয়ালি মৃগীরোগের যে ট্রিটমেন্টটা হবে এটাও একটু ভিন্ন রকমের হবে। তো মেয়েদের মাসিকের সময় যেটা হয়, দুটো হরমোন রয়েছে মেয়েদের, একটি হচ্ছে এস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। এই দুটির মধ্যে এস্ট্রোজেনকে বলা হয় হচ্ছে এর কারণে মৃগীরোগ বা খিঁচুনি হওয়ার প্রবণতা বেড়ে যায়, এবং প্রোজেস্টেরনকে বলা হয় প্রোটেক্টিভ হরমোন, অর্থাৎ মৃগীরোগ বা খিঁচুনির প্রবণতাটা কমে যায়। তো মাসিকের সময় যেটা হয়, মেয়েদের যে 30 দিনের সাইকেলটা থাকে, বিভিন্ন সময় এস্ট্রোজেন প্রোজেস্টেরনের যে পরিমাণটা থাকে ব্লাডের মধ্যে, এটা বাড়তে কমতে থাকে, এবং যখন এস্ট্রোজেনের পরিমাণটা
কোনো কারণে বেড়ে যায় সাইকেলের কোনো এক সময়, সেই সময় মৃগী রোগ বা খিঁচুনি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো এই ক্ষেত্রে যেটা করতে হবে প্রথমত হচ্ছে সচেতনতা। পেশেন্টের দেখতে হবে যে উনার মাসিকের সাইকেলটা এবং উনার খিঁচুনির সাথে কোনো রিলেশন আছে নাকি। আমরা পেশেন্টকে যেটা বলি ওটা ক্যালেন্ডারের মধ্যে লিখে রাখতে, যে তার সাইকেলটা এক্সাক্টলি কত তারিখে শুরু হয়েছে এবং তার খিঁচুনিটা ওই সময় কোন দিনে হয়েছে। তো এভাবে আমরা দেখতে পারি মাসিকের সাথে রিলেশনশিপটা কিরকম। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে মাসিকের ঠিক 4-5 দিন আগে ওর খিঁচুনি হচ্ছে, অথবা মাসিকের শুরুর দিকে যখন ব্লিডিংটা শুরু হয় একদিন বা দ্বিতীয় দিনে তার খিঁচুনি বেশি প্রকট হয়। তো সেক্ষেত্রে এটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এক্ষেত্রে আমরা ট্রিটমেন্টের জন্য অন্যরকম ব্যবস্থা করতে পারি। ডক্টর সুজিত, আপনাকে ধন্যবাদ। ডক্টর সেলিম শাহী, আপনি বলছেন যে মৃগী রোগ একটি স্নায়ু রোগ, তো এই ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতিটা কীরকম হয়? আমরা দেখেছি যে গ্রামে যখন কেউ মৃগী রোগে আক্রান্ত হন তার নাকের সামনে চামড়া জুতো ধরা হয়, আরও কিছু কুসংস্কার রয়েছে। তো আসলে চিকিৎসাটা পদ্ধতিটা কীরকম, আপনি যদি আমাদের সঙ্গে শেয়ার করেন। আসলে আজকে আমাদের বিষয় তো নারী স্বাস্থ্য এবং মৃগী রোগ। আমি মেয়েদের কথা যদি আলাদাভাবে বলি, তাহলে মেয়েদের চিকিৎসা পদ্ধতিতে আমাদের কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। তার মধ্যে একটু হচ্ছে আমাদের সেই রোগীর বয়স কত, কারণ বয়সের সাথে যে সুচিতা বলছিলেন যে একটু হরমোনের একটি রিলেশন আছে, প্লাস তার চিকিৎসা পদ্ধতি কিছু পরিবর্তন হয়। একইভাবে বয়সের পাশাপাশি তার বৈবাহিক অবস্থা জানতে হবে, তিনি কি বিবাহিত নাকি অবিবাহিত, কারণ আমাদের ড্রাগ সিলেকশন, ঔষধ সিলেক্ট করার ক্ষেত্রে তার বৈবাহিক অবস্থা খুবই গুরুত্বপূর্ণ। তিনি কোনো জন্ম নিরোধকারী কোনো ওষুধ সেবন করছেন কিনা বা অন্য কোনো পদ্ধতি অবলম্বন করছেন কিনা সেটিও আমরা দেখি, কারণ জন্ম নিরোধকারী কিছু ওষুধের সাথে মৃগী রোগের ওষুধের কিছু ড্রাগ ইন্টারাকশন হয়, যার ফলে এগুলো আমাদের কনসিডার করতে হয়। তিনি বাচ্চা নিতে চাচ্ছেন কিনা অথবা অপরিকল্পিতভাবে তিনি গর্ভবতী হয়ে গেছেন কিনা, এটি আমাদের খুবই ইম্পর্টেন্ট ইস্যু যে প্রেগনেন্সি। এবার পাশাপাশি যখন আমাদের মায়েদের মাসিক বন্ধ হয়ে যায় স্থায়ীভাবে, যেটি আমরা বলি মেনোপজ, এটিও খুব গুরুত্বপূর্ণ ইস্যু। কোনো কোনো মেয়ের মাসিক চলাকালীন মৃগী রোগ বেড়ে যেতে পারে, যেটা ইতিমধ্যে বলেছেন ক্যাটামিনিয়াল এপিলেপসি। এই ধরনের কোনো সমস্যায় আক্রান্ত হচ্ছেন কিনা, এই বিষয়গুলি আমরা আগে বেশি নজর দিই এবং সেভাবে আমরা চিকিৎসার পদ্ধতিটা ঠিক করি। চিকিৎসা পদ্ধতির মধ্যে মূলত দুই ধরনের। একটি হচ্ছে রোগীর জীবনযাত্রার মানের পরিবর্তন এবং কোন কোন কারণে তার মৃগী রোগের সম্ভাবনা বেড়ে যায়, সেগুলি রোগী বা রোগীর স্বজনকে খেয়াল করতে হবে এবং সেগুলি তাকে অ্যাভয়েড করতে হবে। এটি একটি গুরুত্বপূর্ণ চিকিৎসার অংশ। এর পাশাপাশি মূলত ঔষধের মাধ্যমে আমরা চিকিৎসা দিয়ে থাকি, আর ওষুধ ছাড়াও আরো কিছু উন্নত চিকিৎসা পদ্ধতি বর্তমানে প্রচলিত আছে। জি ডক্টর সেলিম, আপনাকে ধন্যবাদ। ডক্টর সুচিতা, আপনাকে জানতে চাচ্ছি যে আসলে এই যে মৃগী রোগ, এটি কি আসলে চিকিৎসায় পুরোপুরি কিওর হয় কিনা? পুরোপুরি আসলে প্রথমে আমাদের ট্রাই করতে হবে মৃগী রোগের যে প্রথম, সেটা হচ্ছে ওষুধ দিয়ে আমরা চেষ্টা করব। ওটা যদি ক্যাটামেনিক এপিলেপসি বা মাসিকের সাথে সম্পর্ক হয়, আমরা হরমোনের ড্রাগস দিয়ে চেষ্টা করব। এবং কোনো কারণে যদি টিউমার থাকে, স্ট্রোক থাকে, আমরা ওগুলাকে ব্রেন থেকে ওই যে যে ব্রেন টিউমারটা আছে ওটা সরানোর চেষ্টা করব। ওগুলা যদি না হয়, আমরা এই নিয়ে অ্যাকচুয়ালি এর আগে একটা টিভি শো করেছিলাম যে মৃগী রোগের কিছু সার্জারি আছে, ওই সার্জারি গুলো করা যেতে পারে। তাছাড়া আবার ভিএনএস, তারপরে আরএনএস নামের কিছু ব্যাটারি টাইপের অনেকটা পেসমেকারের মতো হার্টের এইসব যন্ত্র, এই ধরনের কিছু জিনিস ব্রেনের সাথে কানেক্ট করে কিছুটা খিঁচুনি কমিয়ে আনা যায়। ডক্টর সুচিতা, মৃগী রোগে আক্রান্ত ক্ষেত্রে মানে কোন ধরনের জন্ম নিরোধক পদ্ধতি ব্যবহার করা নিরাপদ, একটু বলবেন আমাদের সাথে। ডক্টর সেলিম শাহী একটু আগে যেটা বললেন যে নারীদের যখন মৃগী রোগ হয় তখন সেই ক্ষেত্রে আমাদের জানতে হবে ওরা কি ধরনের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করছে। এবং এর প্রধান কারণ হচ্ছে যে কিছু হরমোন, যেটা আমি একটু আগে ডিসকাস করলাম, এস্ট্রোজেন সাধারণত দেখা যায় খিঁচুনিটার প্রবণতা বাড়িয়ে দিতে পারে। সেই জন্য আমরা এমন একটা জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা সিলেক্ট করতে হবে যেটা শুধু প্রজেস্টেরন। এর মধ্যে অনেক কিছু আছে, যেমন একটা হচ্ছে হাতের নিচে দেওয়া হয়, তারপর অনেক সময় ইন্ট্রাইউটেরাইন ডিভাইস বলা হয়, ওগুলাতে শুধু প্রজেস্টেরন রিলিজ হয়, অথবা কপার নামের ধাতু দিয়ে ওখানে প্রোটেকশন করা হয়। তো এইরকম কিছু করতে হবে যেখানে এস্ট্রোজেন থাকে না, অথবা পরিমাণে খুবই মিনিমাম থাকে। কারণ এটা যেটা করবে সেটা হচ্ছে মৃগী রোগের প্রবণতা বাড়িয়ে দিবে। এবং দ্বিতীয়ত, এস্ট্রোজেন অনেক মৃগী রোগের ওষুধের মেটাবলিজম বাড়িয়ে দেয়। এতে করে কি হবে, ওষুধগুলো কাজ করতে পারবে না শরীরে। তো এই জন্য সবসময় জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারটা আপনার মৃগী রোগের যে ডাক্তার আছে তার সাথে ডিসকাস করে নিতে হবে কোনটা আপনার জন্য বেস্ট হবে। তো এই ক্ষেত্রে কেউ যদি গর্ভবতী হতে চান, তো তাদের আপনি কি পরামর্শ দেবেন আপনারা?
অ্যাকচুয়ালি এই জিনিস পুরো প্রসেসটা শুরু হবে গর্ভবতী হওয়ারও আগে, যখন মানুষ রিপ্রোডাক্টিভ এজে থাকে, লাইক 13-14 মেয়েদের যখন মাসিক শুরু হয়, তখন থেকেই আমরা এমন ড্রাগ সিলেক্ট করা উচিত যেই ড্রাগটা বাচ্চার জন্য ক্ষতিকারক হবে না, যেটাকে আমরা প্রেগন্যান্সি কালে কন্টিনিউ করতে পারি। কারণ মোস্ট অফ দ্য টাইমই প্রেগন্যান্সি যেটা হয় সেটা হচ্ছে আনপ্ল্যান্ড প্রেগন্যান্সি। তো যখন প্রেগন্যান্সি অলরেডি হয়ে যায় সেই সময় ওষুধ চেঞ্জ করাটা বাচ্চার জন্য ক্ষতিকারক, মায়ের জন্য ক্ষতিকারক। তাই আমাদের ওষুধটা একদম শুরুতে, যখন তাদের 13-14 বছর, তখন থেকেই এমন ভাবে দিতে হবে ওষুধটা যাতে সবসময় বডি ইউজড হয়ে যায়। তো এর মধ্যে কিছু ওষুধ রয়েছে যেগুলো দেখা গিয়েছে যে বাচ্চার শিশুর যে ডেভেলপমেন্টটা হয় মায়ের পেটে, এটার উপর কোনো রকমের ইম্প্যাক্ট করে না। আগে বিভিন্ন রকমের ওষুধ ব্যবহার করা হতো, যেটা মানে দেখা যেত যে বাচ্চাদের বিভিন্ন রকম ব্রেইন অ্যানোমালি অথবা স্পাইনাল কর্ডের অ্যানোমালি দেখা যেত। এমনিও যাদের খিঁচুনি খুব নিয়ন্ত্রণের বাইরে, তাদের বাচ্চার এমনি কনজেনিটাল অ্যানোমালি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ওষুধ দিয়ে কিছুটা কমানো যায়, কিন্তু সেই ওষুধও আবার ক্ষতি করতে পারে। এটা অনেকটা টু এইচ সোর্ড এর মতো, আপনি দুই দিকেই বিপদ, কোথায় যাবেন। তো এখন আধুনিক যুগে আমাদের অনেক নতুন ওষুধ এসেছে, যে ওষুধগুলো একদম মিনিমাম থেকে অলমোস্ট নো সাইড এফেক্ট বাচ্চার প্রতি। তো এরকম ওষুধ সিলেক্ট করতে হবে, এবং এটা যেটা আমি বললাম 13-14 বছর থেকে মেয়েদের ওইসব ওষুধেই প্রথম থেকে শুরু করতে হয়। এবং যখন গর্ভবতী হয়ে যায় তখন ডাক্তারের সাথে বেশি করে ফলো আপ করতে হয়। এটাকে গাইনি ডিপার্টমেন্টে যখন বা ওবি ডিপার্টমেন্টে যখন জানে যে কারো খিঁচুনি আছে, ওটাকে বলা হয় হাই রিস্ক প্রেগন্যান্সি, এবং ওদেরকে নিউরোলজির কাছে রেফার করা হয় শুরুর দিকে। অথবা ফার্স্ট ট্রাইমেস্টার বা প্রথম 3 মাস 6 মাস দেখা যায় প্রত্যেক মান্থে একবার করে ডাক্তারের সাথে দেখা করতে হয়। কারণ যেটা হবে প্রেগনেন্ট হওয়ার সময়, জরায়ু এবং যে ফুলটা তৈরি হয় বাচ্চার জন্য, সেখান থেকে অনেক এস্ট্রোজেন রিলিজ হয়, অনেক প্রোজেস্টেরন রিলিজ হয়। এই এস্ট্রোজেন গুলো কি করবে, যে খিঁচুনির ওষুধগুলো আছে সেটা লেভেলটা কমিয়ে দিবে। তো ডাক্তাররা প্রত্যেক মাসে রেগুলারলি লেভেলটা চেক করবেন এবং দেখবেন যে লেভেলটা যদি ড্রপ করে কতটুকু ওষুধ বাড়াতে হবে। কারণ প্রেগন্যান্সি বা গর্ভবতী অবস্থায় যদি খিঁচুনিটা হয়, সেক্ষেত্রে বাচ্চার রক্ত প্রবাহ কমে যেতে পারে, যেটা বাচ্চার জন্য গ্রোথের জন্য খারাপ। তো প্রেগন্যান্সির সময় সিজারটা কন্ট্রোল করা খুবই ইম্পর্টেন্ট, এবং ডাক্তারের সাথে ফলো আপ করাও খুবই জরুরি। তো প্রথম দিকে আমরা মান্থে একবার, এবং শেষের দিকে রেকমেন্ড করা হয় হয় প্রতি সপ্তাহে বা 2 সপ্তাহ পর পর একবার করে ডাক্তারের সাথে, কারণ শেষের দিকে মেটাবলিজমটা আরো বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে যদি ওষুধ সেবন অবস্থায় কেউ অপরিকল্পিতভাবে গর্ভধারণ করে ফেলেন, তো সেই ক্ষেত্রে আসলে করণীয় কি হবে? হ্যাঁ, এইটাই আমরা ডিসকাস করলাম। তো সেটা হচ্ছে নিউরোলজিস্টের কাছে বেশি করে ফলো আপ করতে হবে। প্রথম 6 মাস হচ্ছে প্রত্যেক মাসে একবার, এবং শেষের দিকে হচ্ছে 1 থেকে 2, যাতে করে ব্লাড লেভেলটা কন্ট্রোলে রাখা যায়। মোস্ট অফ দ্য টাইম যেটা হবে, নিউরোলজিস্ট ওষুধগুলোকে বাড়িয়ে দিবে, এবং আমরা ফলিক অ্যাসিডও খেতে বলি প্রচুর পরিমাণে। এটা সাধারণত পুরোনো যে ড্রাগ গুলা ইউজ করা হতো আগে, ওগুলোর জন্য রিসার্চটা করা হয়েছিল। বাট এখন যে নতুন ড্রাগ গুলো আছে, সেক্ষেত্রেও আমরা সেফটির জন্য পেশেন্টকে বলি বেশি করে ফলিক অ্যাসিড, মানে সবুজ শাকসবজি। এবং আমরা অ্যাকচুয়ালি অনেক বেশি ফলিক অ্যাসিড, এত শাকসবজি খাওয়া সম্ভব না। 4 গ্রাম ফলিক অ্যাসিড ওভার দ্য কাউন্টার আমরা খেয়ে নিতে পারি পেশেন্টকে। জি, জি ডক্টর সুচিতা, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আবারও আসবো। এবার আমি যেতে যাচ্ছি ডক্টর সেলিম শাহীর কাছে। মৃগী রোগে আক্রান্ত নারী ডেলিভারি যেটা, সেটি কি হসপিটালে হওয়া উচিত নাকি বাড়িতে স্বাভাবিকভাবে হওয়া উচিত? তা আপনাদের পরামর্শ কি আসলে? আসলে মৃগী রোগে আক্রান্ত যারা, তাদের ডেলিভারির ক্ষেত্রে আমরা বলি যে শতকরা 95% ক্ষেত্রেই তাদের সেফ ডেলিভারি পসিবল। অর্থাৎ তাদের ক্ষেত্রে মৃগী রোগের জন্য ডেলিভারি কোনো সমস্যা হবে এই সংখ্যাটা খুবই কম। তবে আমাদের যেটি বিবেচ্য বিষয়, তিনি কি প্ল্যান্ড প্রেগনেন্সি করেছেন কিনা, তিনি গর্ভাবস্থায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করেছেন কিনা, নিয়মিত বিশেষজ্ঞ নিউরোলজিস্ট এবং গাইনিকোলজিস্টের তত্ত্বাবধানে ছিলেন কিনা, মা এবং বাচ্চার কোনো সমস্যা আছে কিনা, এই বিষয়গুলি দেখতে হবে। কারণ আমরা জানি গর্ভাবস্থায় যে কোনো মায়েরই গর্ভের জন্য, গর্ভবতী হওয়ার জন্য বেশ কিছু জটিলতা হতে পারে। কারো উচ্চ রক্তচাপ থাকতে পারে, কারো ডায়াবেটিস হতে পারে, কারো জ্বর আসতে পারে, কারো অন্যান্য কারণে খিঁচুনি হতে পারে, বাচ্চার কিছু অসুবিধা হতে পারে। তো সেগুলি বিবেচনা করে যদি মনে হয় যে তার গর্ভকালীন জটিলতা আছে, সেক্ষেত্রে আমাদের পরামর্শ থাকবে যে বাড়িতে ডেলিভারি না করে হাসপাতালে ভর্তি হওয়া ভালো। তবে এটা ঠিক, যেহেতু মৃগী রোগীদের নর্মাল ডেলিভারির সময় যে লেবার পেইন, সেই লেবার পেইন অনেক সময় মৃগী রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। অথবা এই রোগীরা একটা সবসময় একটা অজানা আতঙ্কে থাকে যে তার সুস্থ বাচ্চা হবে কিনা। এই অজানা আতঙ্ক এক ধরনের
স্ট্রেস, এই স্ট্রেসটা অনেক সময় মৃগী রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। সেই জন্য আমাদের সাধারণভাবে আমাদের পরামর্শ থাকে যে বাড়িতে ট্রাই না করে হাসপাতালে চিকিৎসক এবং নার্সদের তত্ত্বাবধানে থাকা। সেখানে অধিকাংশ ক্ষেত্রেই নর্মাল ডেলিভারি পসিবল। যদি কোনো কারণে চিকিৎসকরা মনে করেন যে নর্মাল ডেলিভারি হলে মা বা বাচ্চার ক্ষতি হতে পারে, কোনো ইন্ডিকেশন আছে সিজারিয়ান সেকশনে, তখন অবশ্যই ওনারা সিজারিয়ান সেকশন করতে পারেন অথবা ফরসেপ ডেলিভারি বা অন্যান্য অ্যাসিস্টেড ডেলিভারি করতে পারেন। হ্যাঁ ডক্টর সুচিত, আপনাকে জানতে চাবো যে মৃগী রোগী অর্থাৎ কোনো নারী প্রসব পরবর্তী সময়ের তার চিকিৎসা কি হবে এবং সেই নারী বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারবেন কিনা? ওকে, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আম, যখন ডেলিভারিটা হয়ে যায় সাথে সাথে বাচ্চা হওয়ার পরই কিন্তু যে ফুলটা যেটা আছে বা প্ল্যাসেন্টা যাকে বলে ওটা ডেলিভারি হয়ে যায় বাচ্চা হওয়ার 15 থেকে 30 মিনিটের মধ্যে। ওটা ডেলিভারি হয়ে যাওয়ার কারণে হরমোনের যে এস্ট্রোজেন প্রোজেস্টেরন লেভেলটা বেড়েছিল প্রেগন্যান্সিতে সেটা হঠাৎ করে কমে যায় এবং আস্তে 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 করে এটা আরো কমতে থাকে। সো আমরা প্রেগন্যান্সির সময়ে হাই এস্ট্রোজেন বা বেশি এস্ট্রোজেনের কারণে যে ওষুধ অ্যাডজাস্টমেন্টটা করেছি এই ক্ষেত্রে ঠিক উল্টোটা করতে হবে। যেহেতু এস্ট্রোজেন হঠাৎ করে কমে গিয়েছে, ওষুধটা আমাদেরকে কমিয়ে নারীর গর্ভ পূর্ববর্তী অবস্থায় যেরকম ছিল ঠিক সেরকম ওষুধ আনতে হবে। কিন্তু এই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে বারবার ব্লাড লেভেলটা দেখতে হবে। যখন ডেলিভারি হয়ে যায় তখন রেকমেন্ডেশন হচ্ছে প্রত্যেক দিন অ্যাটলিস্ট একবার এবং মাঝে মাঝে দিনে 2 বার করে ব্লাড লেভেল করতে হবে এবং দেখতে হবে যে খিঁচুনির যে ড্রাগটা আছে ওটা লেভেলটা কিভাবে ড্রপ করছে বা বেড়ে যাচ্ছে। সেই অনুযায়ী আমরা ওষুধটাকে অ্যাডজাস্ট করবো, কারণ আমরা চাই না যে মাত্র ডেলিভারি করে তার একটা খিঁচুনি হোক ওষুধের জন্য। এবং যখন ডেলিভারি হওয়ার পরে যাদের খিঁচুনি হয় ওদের ক্ষেত্রে কিছু সাধারণ পরামর্শ আমরা বলে থাকি, কারণ ওনাদের যেহেতু খিঁচুনি হওয়ার সম্ভাবনা একটু বেশি। তো আর বিশেষ করে এই প্রেগন্যান্সি হরমোনাল কারণে আমরা তাদেরকে বলি বাচ্চা যখন ওরা হ্যান্ডেল করে তখন একটু সতর্ক থাকতে। আমরা মাদেরকে বলি আপনি চেষ্টা করবেন বাচ্চাকে সবসময় বিছানায় ধরতে, দাঁড়িয়ে থেকে ধরবেন না, কারণ তার যদি হঠাৎ করে খিঁচুনি হয় মাটিতে বাচ্চা পড়ে যায় ওর ইনজুরি অনেক বেশি হবে। অবশ্যই ইনজুরি বিছানাতেও হবে কিন্তু ওটা একটু কম হবে। তারপরে মাকে আমরা পরামর্শ দিই বাচ্চাকে কখনো গোসল না করাতে একা, কারণ হচ্ছে যে কোনো সময় তার খিঁচুনি হতে পারে। বেটার হচ্ছে পরিবারের অন্য কোনো হেল্পিং হ্যান্ড থাকলে সে তাকে হেল্প করতে পারে বাচ্চার গোসলের ক্ষেত্রে, কারণ না হলে বাচ্চা পানির মধ্যে মানে ওর হয়তো ড্রাউনিং হয়ে যেতে পারে বা ডুবে যেতে পারে। এবং বুকের দুধ খাওয়ানোর ক্ষেত্রে আসলে আমরা সেই রকম কোনো এটা ডিপেন্ড করে কি ওষুধ পাচ্ছে, কারণ আমাদের মনে রাখতে হবে যে ওষুধটা মা খাচ্ছে সেটা বাচ্চারও বডিতে যাবে। তো যেই ওষুধটা অ্যাকচুয়ালি সেটা বাচ্চার বডিতে আগেই যাচ্ছিল প্রেগনেন্সি থাকা অবস্থায়, কারণ মায়ের সাথে ব্লাডের প্লাসেন্টা দিয়ে কানেক্টেড ছিল। তো বাচ্চা পরেও বুকের দুধ দিয়ে ওষুধটা পাবে, এটার ফ্র্যাকশন আরো কম হবে, কারণ ব্লাড দিয়ে যেটা যাচ্ছিল ওটা আরো বেশি। তো এই জন্য ওষুধটা যখন আমরা কমানোর চেষ্টা করি প্রেগনেন্সির পরে সেটা খুব ইম্পর্টেন্ট, না হলে দেখা যাবে বাচ্চা অনেক বেশি ঘুমাবে আর ওষুধের সাইড এফেক্ট একটু বেশি হবে। তো আমরা এই জন্য লেভেলটাকে মনিটরিং করে সঠিক ডোজটা দেওয়ার চেষ্টা করি। এবং কিছু ওষুধ আছে যেগুলো আমরা ইউজ করার চেষ্টা করি না প্রেগনেন্সিতে। তো ওই ক্ষেত্রে কোনো কারণে কারো যদি অতিরিক্ত রিফ্র্যাক্টরি বা খুব খারাপ রকমের খিঁচুনি হয় ওরা হয়তো ওই ওষুধে থাকে, তো সেই ক্ষেত্রে হয়তো স্পেশাল কনসিডারেশন করতে হবে যে বুকের দুধ না খাইয়ে হয়তো অন্য কিছু বিকল্প ব্যবস্থা করতে হবে বা ওষুধটাকে বন্ধ করে দিতে হবে। তো এই ক্ষেত্রে নিউরোলজিস্টের সাথে ক্লোজ ফলো আপ করতে হবে। জি ডক্টর সুচিতা, ধন্যবাদ। আপনাকে আরেকটি প্রশ্ন জানতে চাচ্ছি যে আসলে গর্ভবতী অবস্থায় নতুন করে খিঁচুনি হওয়ার কোনো আশঙ্কা থাকে কিনা? হ্যাঁ, এটা খুবই ভালো একটা প্রশ্ন। অ্যাকচুয়ালি যাদের আগে থেকে মৃগী রোগ আছে তাদের তো খিঁচুনি সম্ভাবনা বা জটিলতা বেড়ে যায় প্রেগন্যান্সিতে, আবার অনেকের নতুন করেও খিঁচুনি হতে পারে। এটা খুবই অ্যালার্মিং, কারণ নতুন করে যাদের খিঁচুনি হয় তার মানে এটার পিছনে কোনো একটা কারণ আছে। সো যখন মানুষ গর্ভবতী থাকে বা প্রেগনেন্ট থাকে তখন আমরা এক্লাম্পসিয়া নামে একটা কন্ডিশন জানি, অর্থাৎ রক্তচাপ বেড়ে যায়। আম তখন ব্লাড প্রেশার মনিটরিং সাধারণত গাইনি যে ডাক্তার থাকে ওনারা মনিটরিং করে। তো যদি দেখা যায় রক্তচাপ খুব বেশি বেড়ে যায় তখন একসময় গিয়ে ব্রেইন ড্যামেজ হয়ে ওটা খিঁচুনি পর্যন্ত হতে পারে, যেটাকে আমরা এক্লাম্পসিয়া বলি। এবং এটা খুবই সিরিয়াস কন্ডিশন। এটা মায়ের জন্য ক্ষতিকারক, মায়ের প্রত্যেকটা অঙ্গ লাইক কিডনি, লিভার এগুলোর জন্য ক্ষতিকারক এবং বাচ্চার জন্য খুবই ক্ষতিকারক। এটা একটা প্রেগন্যান্সি ইমার্জেন্সি এবং এটাকে ওপি বা যেকোনো পেশেন্টের খুব সিরিয়াস ভাবে ট্রিট করতে হবে। তারপর ডেলিভারি হওয়ার পরে অনেকের নতুন করে খিঁচুনি হতে পারে, বিশেষ করে প্রথম 6 উইকস এর মধ্যে। সো যেটা হয় ডেলিভারি হওয়ার পরে এতগুলো হরমোনাল চেঞ্জের কারণে দেখা যায় যে ব্লাডের মধ্যে ক্লট বাঁধার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। এক্ষেত্রে আমরা একটা জিনিস বলি হচ্ছে ভেনাসে ভেইন যেগুলো থাকে ব্রেইনের ওটার মধ্যে ক্লট বাঁধতে পারে।
ব্রেনের মধ্যে ব্লিডিং হতে পারে অথবা ক্লটও বেঁধে যেতে পারে। তো এই কারণে যেটা হবে সেটা হচ্ছে খিঁচুনি অথবা মাথা ব্যথা হতে পারে। তো এই ধরনের অ্যালার্মিং সিম্পটম যদি প্রেগন্যান্সি আর পরে কোনো নারী ফিল করে, তার অ্যাজ সুন অ্যাজ পসিবল তার ওবি কে জানাতে হবে, ব্লাড প্রেশার চেক করতে হবে এবং দরকার পড়লে ওর সিটি স্ক্যান মাথার অথবা এমআরআই পর্যন্ত করতে হবে। সো ওই ক্ষেত্রে নতুন করে খিঁচুনি হতে পারে। ডক্টর সুচিতা, আপনাকে ধন্যবাদ। ডক্টর সেলিম শাহী, আপনার কাছে জানতে চাচ্ছি যে মেনোপজের পরে মৃগী রোগীর ঝুঁকিটা কতটুকু এবং হলে এর চিকিৎসাটা কি আসলে? ডক্টর সেলিম শাহী। আসলে মেনোপজ হচ্ছে আমাদের মায়েদের মাসিক যখন স্থির বন্ধ হয়ে যায় সেই অবস্থা। তো সাধারণত ৪৯ বা ৫০-এর পরে সেটি হয়ে থাকে। তো মেনোপজের পরে যেটা ওই যে আমরা ইতিমধ্যে বলেছি হরমোনের একটা প্রভাব যেহেতু আছে আমাদের মৃগী রোগের সাথে, সাধারণত ইস্ট্রোজেন হরমোনটা সাধারণত কমে যায় ওষুধ। সেই জন্য ন্যাচারালি খিঁচুনির প্রবণতাটা কিছুটা কমে আসে। যদিও এটা সবসময় প্রযোজ্য না, এটি নিয়ে বিভিন্ন ধরনের গবেষণা আছে। কোনো গবেষণা দেখা গেছে যে না মেনোপজের পরে খিঁচুনি কমতে পারে। কেউ দাবি করেছেন একই থাকে। কোনো স্টাডিতে দেখা গেছে যে খিঁচুনি কিছুটা বেড়ে যেতে পারে। তবে সাধারণত আমরা আমাদের অবজারভেশন কিছুটা কমে আসে, বিশেষ করে যারা নিয়মিত ওষুধ সেবন করে থাকেন এবং একটি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করেন তাদের কিছুটা কমে আসে। কিন্তু যদি কারো খিঁচুনি বেড়ে যায় সেক্ষেত্রে প্রথমেই সন্দেহ করতে হবে যে তিনি ওষুধগুলি ঠিকমতো খাচ্ছেন কিনা। কারণ মৃগী রোগের চিকিৎসা যেহেতু দীর্ঘমেয়াদী, আমাদের অনেক মা বোনই আসলে ওষুধ খেতে চান না ঠিকমতো। সেক্ষেত্রে আমাদেরকে ওষুধের ডোজটা অ্যাডজাস্ট করতে হবে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। দ্বিতীয় কথা মাথায় রাখতে হবে যেটা আমরা বলেছি যে মেয়েদের ২ সময় খিঁচুনি বেশি হয়, একটি ২০ বছরের আগে আর একটি ৬০ এর ঊর্ধ্বে। সুতরাং কোনো বয়স্ক মানুষের যদি খিঁচুনি বেড়ে যায় অথবা মেনোপজের পরে যদি খিঁচুনি বেড়ে যায় সেক্ষেত্রে আমাদের অন্য কোনো সেকেন্ডারি কারণ আছে কিনা সেটি খুঁজতে হবে। বিশেষ করে ব্রেইন স্ট্রোক, ব্রেইন টিউমার, ব্রেইনে কোনো ইনফেকশন, আঘাতজনিত কারণ বা অন্য কোনো সমস্যা আছে কিনা সেগুলো আমাদের খুঁজে বের করতে হবে এবং সেকেন্ডারি কোনো কারণ পেলে সেই কারণে চিকিৎসা করতে হবে। তবে মূল চিকিৎসা অবশ্যই ঔষধ যেটি খাচ্ছিলেন সেই ওষুধটি ঠিকমতো খেতে হবে। প্রয়োজনে সেই ওষুধে যদি খিঁচুনি কন্ট্রোল না হয় আমরা ওষুধ প্রয়োজনে পরিবর্তন করতে পারি। ডক্টর সেলিম, আপনাকে ধন্যবাদ। ডক্টর সেলিম, আরেকটি বিষয় আপনার জানতে চাচ্ছি যে গ্রামে এখনো কুসংস্কার রয়েছে মৃগী রোগ নিয়ে। তো দর্শকদের উদ্দেশ্যে এই মৃগী রোগ নিয়ে কোনো বিশেষ পরামর্শ আপনারা দিবেন কিনা? আসলে মৃগী রোগ খুবই প্রাচীন একটি রোগ, যেটি শুরুতে বলেছি আমরা। কিন্তু প্রাচীন হলেও খুবই দুঃখজনক এখনো আমাদের দেশে, এবং শুধু আমাদের দেশে না সারা পৃথিবীতেই কেন জানি মৃগী রোগ নিয়ে সবচেয়ে বেশি কুসংস্কার প্রচলিত। কেউ মনে করেন এটি একটি দৈব অভিশাপ, কেউ মনে করেন এটি জিন বা ভূতের আশ্রয়, কেউ মনে করেন এটি খারাপ বাতাসের প্রভাবে হয়ে থাকে। বিভিন্ন ধরনের অপব্যাখ্যা আছে। কিন্তু আমি বিনয়ের সাথে বলতে চাই যে মেডিকেল সায়েন্স অনেক দূর এগিয়েছে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের যুগে এই ধরনের ব্যাখ্যাগুলি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা মনে করি যে মৃগী রোগ অবশ্যই এটি একটি স্নায়ু রোগ এবং এটি একটি পরিচিত রোগ এবং এটি চিকিৎসাযোগ্য একটি রোগ। সুতরাং যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের মাধ্যমে আমি সবাইকে বলতে চাই যে বাসায় যদি কোনো মেয়ে মৃগী রোগে আক্রান্ত হয়ে থাকে দয়া করে আপনারা সেটিকে গোপন করার চেষ্টা করবেন না। আমাদের দেশে একটি প্রচলিত ধারণা আছে যে কোনো মেয়ে যদি মৃগী রোগ থাকে তাহলে তার ভবিষ্যৎ অন্ধকার, তার আর বিয়ে হবে না, বিয়ে হলেও বাচ্চা হতে সমস্যা হবে, বা শ্বশুর বাড়িতে যদি জানে যে মেয়ের মৃগী রোগ তাকে হয়তো রাখবে না। বিভিন্ন সামাজিক কিছু সমস্যা আমাদের আছে। সেজন্য আমাদের অভিভাবকরা সেটিকে একটু গোপন রাখতে চায়। আমি অনুরোধ করব এটি গোপনের বিষয় নয়, মৃগী রোগ এটি চিকিৎসাযোগ্য। সুতরাং আপনারা যদি বুঝতে পারেন যে আপনার সন্তান মৃগী রোগে আক্রান্ত, সে ছেলে হোক বা মেয়ে হোক, তাকে অতি দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যাবেন, তাদের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করাবেন, নিয়মকানুন মানবেন। এবং এখন অনেক উন্নত চিকিৎসা চলে এসেছে, যেটা ডক্টর সুচিতা বললেন যে আমরা এমনকি মৃগী রোগীদের ক্ষেত্রে অপারেশনও করতে পারি, ব্রেনের সার্জারি করতে পারি, এপিলেপসি সার্জারি। আমরা বিভিন্ন ধরনের ডিভাইস ব্যবহার করতে পারি, এক ধরনের পেসমেকার আছে, ভ্যাগাল নার্ভ স্টিমুলেশন, ভিএনএস নামে। এগুলির ব্যবহার কিন্তু সুদূর আমেরিকা থেকে শুরু করে বর্তমানে বাংলাদেশেও হচ্ছে। সুতরাং মৃগী রোগের অনেক উন্নত চিকিৎসা আছে যার মাধ্যমে এই রোগকে নিরাময় করা সম্ভব। সেই জন্য এই কুসংস্কারে বিশ্বাস না করে, কবিরাজ ধারস্থ না হয়ে, পীর ফকিরের তাবিজের উপর নির্ভরশীল না হয়ে আসুন আমরা আধুনিক বিজ্ঞানসম্মত চিকিৎসার মাধ্যমে এবং আমাদের মায়েদের প্রতি, আমাদের মেয়েদের প্রতি সহানুভূতিশীল আচরণের মাধ্যমে
এবং সঠিক পরিচর্যার মাধ্যমে আমরা মৃগী রোগকে নিয়ন্ত্রণ করি এবং তাদেরকে সুস্থভাবে বেঁচে থাকার আমরা সুযোগ করি। ডক্টর সেলিম, ডক্টর সুজিত, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আশা করি ভবিষ্যতে আবারও কথা হবে। দর্শক, অনুষ্ঠান শেষ করার আগে অবশ্যই বলবো, মৃগী রোগ কোনো মানসিক সমস্যা নয়, এটি একটি স্নায়ু রোগ। তাই কুসংস্কারে বিশ্বাস না করে মৃগী রোগে আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শ নিন। সুস্থ থাকুন, ভালো থাকুন।